হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? সো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো স্টুডেন্ট, আগের ক্লাস আমরা ক্লাস 9 এর বল গতি থেকে বা ফোর্স এন্ড মোশন থেকে আমরা লাস্ট ক্লাস করেছিলাম বেগ, ঠিক আছে, বা আমরা বলেছিলাম ভেলোসিটি। ওকে, সো বেগ ভেলোসিটি এটা করেছিলাম, বা তার আগে করেছিলাম আমরা দ্রুতি ও স্পিড। তো এগুলো আমরা কন্টিনিউ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেই দ্রুতি এবং বেগ, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য আমরা দেখবো। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে যখনই কোনো একটি গতিশীল বস্তু মুভ করে তখন আমরা অনেক সময় বাংলাতে তো বলি যে বস্তুটা দেখো কত বেগে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ইংলিশে যখনই ওটাকে আমরা বলি তখন কিন্তু আমরা ভেলোসিটি না বলে বলি বস্তুটির স্পিড দেখো, ঠিক আছে, বা একটি ট্রেন যদি নেওয়া হয় তাহলে কিন্তু বলা হয় যে ট্রেনটির স্পিড দেখো কত। কিন্তু বাংলায় যদি বলি তখন আমরা আবার বলার সময় বলি যে বস্তুটির বেগ কত দেখো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো জিনিস কমপ্লিটলি আলাদা। একটা হচ্ছে স্পিড মানে দ্রুতি, আর একটা হচ্ছে ভেলোসিটি যেটাকে আমরা বেগ বলছি, ঠিক আছে। তো সেই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি এবং কেন পার্থক্য আছে সেই বেসিক ডিফারেন্স গুলোই আজকে ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে। তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আজকে আমরা হেডিং দেবো, একদিকে আমাদের বেগ থাকবে, একদিকে আমাদের দ্রুতি থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দ্রুতি বা স্পিড আর বেগ বা ভেলোসিটি, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এখানে আমরা বেসিক ডিফারেন্সিয়েশন করব। ওকে, এখানে আমরা বেসিক ডিফারেন্সিয়েশন করব। ওকে, পুরো বোর্ড আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা বুঝে বুঝে নোট ডাউন করতে হবে। তার আগে নোট ডাউন করার জন্য আমাদের কি দরকার? পেন এবং খাতা, তাই তো। তো বেসিক্যালি পেন খাতা দুটোই বের করে শুরু করে দাও। বাট প্রত্যেকটা বুঝে বুঝে করবে, না বুঝে কোনোটা করবে না। দরকার হলে ভিডিও পজ করে আবার ব্যাকে আসো, আবার দেখো, দেখে তারপর সেটাকে কন্টিনিউ করো, বাট না বুঝে কিন্তু করবে না। ওকে, শোনাও। এবার দেখো আমরা চলে আসি দ্রুতি। তো ফার্স্টে দেখো বলা হচ্ছে দ্রুতি। তো দ্রুতি আমরা কি বলেছিলাম? দ্রুতি আমরা বলেছিলাম যখন কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা সেটাই একটু ডেফিনেশন আকারে লিখে নেবো। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা পার্থক্যের মধ্যে লিখতে পারি যে কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে। ওকে, যে দূরত্ব অতিক্রম করে। ওকে, কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, ঠিক আছে, তাকে দ্রুতি বলে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা এটা আমাদের বেসিক ডেফিনেশন। এখান থেকে আমরা গাণিতিক রূপটাও লিখবো, তাহলে আমরা বুঝতে অনেক বেটার বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা কি লিখলাম? অতিক্রান্ত দূরত্ব কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্রুতি, ঠিক আছে। এটা তোমরা পার্থক্যের মধ্যে পরীক্ষায় দিলে এভাবেও তোমরা করতে পারো। দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই কি? সময়। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে বলা হচ্ছে আমাদের দ্রুতি, ঠিক আছে। চলে আসো আমাদের 1 নম্বর পয়েন্ট, বেগে যদি চলে আসি, তাহলে এখানে সেম জিনিস হবে, আমাদের সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের জায়গায় ছোট্ট একটা চেঞ্জ আসবে, ঠিক আছে। কি চেঞ্জ আসবে? যারা পারবে তারা চাইলে কমেন্টে লিখে দিতে পারো, আর বাকিরা দেখতে থাকো। ওকে, তাহলে এখানেও আমরা লিখবো কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট অভিমুখে যে সরণ ঘটে তাকে ওই বস্তুর বেগ বলে, ঠিক আছে, তাকে ওই বস্তুর বেগ বলে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখলাম? কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট অভিমুখে যে সরণ ঘটে তাকে ওই বস্তুর বেগ বলে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয়? সময়ের সাপেক্ষে বস্তুর সরণ ঘটে, ঠিক আছে, অবস্থার পরিবর্তন ঘটে। তো এখানে অবশ্যই সরণ কি আমরা করেছি, তাই তো। তো বেসিক্যালি সরণ যদি তোমাদের খেয়াল থাকে তাহলে এটা ইজিলি বুঝতে পারছো। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? সরণ মানে কি? একটা নির্দিষ্ট অভিমুখে হবে। আর এখানে অনেক জায়গায় আমাদের সময়ের সাপেক্ষে আমরা যেটা করেছি এটা একক সময় থাকতে পারে। তো এখানে একই জিনিস, যে সময়ের সাপেক্ষে বা একক সময়ে কোনো নির্দিষ্ট অভিমুখে যে সরণ ঘটে
তাকেই ওই গতিশীল বস্তু বেগ বলা হয়। ওকে, তাহলে গাণিতিক রূপটাও চাইলে আমরা এখানে লিখতে পারি যে বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই হচ্ছে সময়। ঠিক আছে, বেগ ইজ ইকুয়াল টু কি আমাদের সরণ বাই সময়। ওকে, তাহলে এই ডিফারেন্স গুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে। এই ধরনের পার্থক্যগুলো আমরা যখন হচ্ছে এক এক করে বুঝে করবো তখন এটা আমরা চাইলেও কিন্তু ভুলতে পারবো না। কারণ দেখো তুমি এখানে এগুলো প্রত্যেকটা বুঝে করছো এবং তারপরে যখন এটা নির্দিষ্ট একটা টাইম গ্যাপ দিয়ে তুমি রিভাইজ করে যাবে তখন এটা চাইলেও তুমি ভুলবে না এবং বেসিক কনসেপ্ট তোমার মাথায় থাকবে, তুমি তখন নিজেই বানিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি বললাম, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, এখানে আমরা একটা বেসিক হচ্ছে লাইন দিয়ে বলতে পারি যে বেসিক্যালি অতিক্রান্ত দূরত্ব কি, ধরে নাও কোনো একটি বস্তু এই পথ থেকে যাত্রা শুরু করে এই পথে গেছে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে এ থেকে বি পর্যন্ত যে যাত্রা পথ, এটাকে যদি আমরা এইভাবে যাই তাহলে এটা হচ্ছে আমাদের কি এ থেকে বিতে যাওয়া। ওকে, আবার একইভাবে আমরা চাইলে এইভাবেও যেতে পারি, এ থেকে হচ্ছে বিতে। ঠিক আছে, এইভাবে যেতে পারি, তাহলে এটাও একটা যাত্রাপথ। তো এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কোনটাকে বোঝায়, এই যে যাত্রাপথ এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব, এই যে পথটাই হচ্ছে গিয়েছে। ঠিক আছে, কিন্তু ধরে নাও কোনো একটি বস্তু এই সেম পথে আসলো কিন্তু বলা হলো তার হচ্ছে বেগ কত, যে কত সময় এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পথটা ধরবো না, সিম্পল এই দুটো বিন্দুকে আমরা হচ্ছে একটি সরলরেখা দ্বারা যোগ করলে যে সরলরেখা পাবো, মানে সেই সরলরেখাটা বা সেই পথের হচ্ছে যে দূরত্ব পাবো, সেই দূরত্বটা বেসিক্যালি যে সময় অতিক্রম করা যায় সেটাই কিন্তু হয়ে যাবে বেগ। বোঝা গেল? তাহলে বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে দ্রুতি আর বেগের মধ্যে বেসিক পার্থক্য আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, কারণ এটা হয়ে যাচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, কিন্তু যখন বেগ বলা হবে তখন এই দুটো হচ্ছে, মানে সেক্ষেত্রে আমরা বলবো প্রাথমিক আর অন্তিমের হচ্ছে মাঝের যে সংযোগ সরলরেখা তার যে দূরত্ব, সেই দূরত্বটা অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে আমরা বলছি সরণ। তাহলে সরণ বাই সময়, সেক্ষেত্রে আমাদের বেগ হয়ে যাবে সরণ বাই সময়। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে দ্বিতীয়। তো বেসিক্যালি দেখো দ্রুতির ক্ষেত্রে এবার আমাদের 2 নম্বর যে পার্থক্য সেটাও একটু খেয়াল রাখতে হবে। দেখো যখন আমরা হচ্ছে দ্রুতির ডেফিনেশন লিখেছিলাম এখানে কোনো নির্দিষ্ট অভিমুখের কথা বা নির্দিষ্ট দিকের কথা আমরা বলিনি। ওকে, কিন্তু এখানে দেখো আমরা নির্দিষ্ট অভিমুখের কথা বলেছি। ওকে, তার মানে দেখো এখানে আমাদের দুটোর তো মান আছে, কিন্তু বেগের যেমন মান আছে তার সাথে তো অভিমুখ আছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে মান আছে কিন্তু কোনো অভিমুখ এখানে উল্লেখ করা হয়নি। তার মানে কি আমাদের দ্রুতি বা স্পিডের কিন্তু কোনো হচ্ছে অভিমুখ নেই, যে কোনো দিকে যেতে পারে, যে কোনো দিকে হচ্ছে যেতে পারে, যতটা পথ অতিক্রম করছে সেটার জন্য যা সময় লাগবে সেটাকেই দ্রুতি বলা হয়। তাহলে এখানে মান পাচ্ছি কিন্তু অভিমুখ পাচ্ছি না, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো যে দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই। ঠিক আছে, মান আছে কিন্তু অভিমুখ নেই। ঠিক আছে, দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটি স্কেলার রাশি। ঠিক আছে, তাই এটি কি স্কেলার রাশি। ঠিক আছে, তাই এটি হলো স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে। এবার চলে আসি আমি 2 নম্বর পার্থক্য এখানে। তো বেসিক্যালি এখানে আমাদের মান অভিমুখ 2 আছে, তাহলে আমরা লিখবো বেগের মান ও অভিমুখ 2 আছে, তাই এটি ভেক্টর রাশি। ঠিক আছে, তাই এটি ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে বেগের মান ও অভিমুখ 2 আছে, তাই এটি কি ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দ্রুতির ক্ষেত্রে মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই স্কেলার, এবং এটা বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এবার চলে আসবো আমরা হচ্ছে 3 নম্বর পার্থক্য। দেখো এখানে আমাদের হচ্ছে দ্রুতির ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব আছে, মানে হচ্ছে কোনো পথে হচ্ছে যেদিক থেকেই যাক না কেন মোটামুটি সে একটা পথ হচ্ছে অতিক্রম করবে। তার মানে কি এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কিছু না কিছু হচ্ছে আছে, তার মানে আমরা বলবো যে দ্রুতির মান কখনোই হচ্ছে 0 হবে না। ঠিক আছে, একই সাথে আমরা বলতে পারি যে বেগের মান কিন্তু হচ্ছে 0 হতে পারে। কেন? কারণ বেসিক্যালি দেখো সরণ আমরা কি জানি, ধরে নাও হচ্ছে কোনো একটি বস্তু হচ্ছে এই এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, তাহলে এর হচ্ছে সরণ ঘটলো, কিন্তু সেই বস্তুটাই আবার ধরে নাও এ অবস্থান থেকে বি এসে আবার সাথে সাথে বি থেকে আমাদের এতে ফিরে আসলো, তাহলে দেখো প্রাথমিক অবস্থান প্লাস অন্তিম অবস্থান দুটো একই জায়গায়, তাহলে এক্ষেত্রে সরণ 0। তাহলে সরণ 0 হলে এটাকে যখন সময় দিয়ে আমরা ভাগ করব সেটাও 0 হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেগ হচ্ছে 0 হতে পারে বা বেগের মান 0 হতে পারে, কিন্তু দ্রুতি কখনো 0 হতে পারে না। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখবো, যে দ্রুতির মান কখনো 0 হতে পারে না। ঠিক আছে, দ্রুতির মান কখনো 0 হতে পারে না। ঠিক আছে, 0 হতে
পারে না। ওকে, দ্রুতির মান কখনো শূন্য হতে পারে না। এখানে আমরা লিখবো 3 নম্বর পয়েন্টে বেগের মান শূন্য হতে পারে। ঠিক আছে, বেগের মান শূন্য হতে পারে। ঠিক আছে, বেগের মান কি হতে পারে? শূন্য হতে পারে। ওকে, তাহলে বেগের মান কি হতে পারে? শূন্য হতে পারে, কিন্তু দ্রুতির মান কখনো শূন্য হতে পারে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে তারপরে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে লিখবো সমদ্রুতি সম্পন্ন বস্তু, সমদ্রুতি সম্পন্ন বস্তু বা গতিশীল বস্তু আমরা লিখতে পারি, যেহেতু দ্রুতি সম্পন্ন ওই জন্য আর গতিশীল কথাটা আমি লিখলাম না। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ঠিক আছে, নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ওকে, কিন্তু 4-এর দাগে একই জায়গায় আমরা লিখতে পারি কোনো একটি বস্তু বা কোনো গতিশীল বস্তু সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবেই। ঠিক আছে, সমদ্রুতি সম্পন্ন হবেই, সমদ্রুতি সম্পন্ন হবেই। ঠিক আছে, কেন হবে সেটা আমরা হচ্ছে এর পরে হচ্ছে একটা শর্ট ভিডিওতে দেখবো। ঠিক আছে, তো এখানে যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ এই যে নোটিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তো নাও এরপরে আমরা দেখবো তারপরে পয়েন্ট। যাই হোক, এটা একটু বুঝে নিই আমরা। কি বলা হচ্ছে? সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কোনো একটি বস্তু তার প্রত্যেক সেকেন্ডে যে হচ্ছে অতিক্রান্ত হচ্ছে দূরত্ব সেটা সবসময় সমান। ঠিক আছে, কিন্তু যেহেতু অভিমুখ যদি চেঞ্জ হয়ে যায় তখন আমরা এটাকে সমবেগ বলতে পারবো না। ওকে, তাই বলা হয়েছে যে সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এর সাথে সাথে দেওয়া আছে সমবেগ সম্পন্ন যদি হয় তাহলে সেটা সমদ্রুতি সম্পন্ন হবেই, কারণ সমবেগ সম্পন্ন মানে সেটা একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে, তার মানে সেটা সমদ্রুতি সম্পন্ন হবে। ঠিক আছে, যাই হোক, এবার চলে আসে আমরা হচ্ছে তারপরে 5 নম্বর পয়েন্ট। ওকে, তো দেখো 5 নম্বর পার্থক্যটা করার আগে আমাদের একটু 3-এর দিকে ফোকাস করতে হবে। কি বলা হয়েছে দেখো? দ্রুতির মান কখনো শূন্য হতে পারে না। কেন? কারণ বেসিক্যালি অতিক্রান্ত দূরত্ব কিছু না কিছু তো হবেই, তো সেই কারণে এটা কখনোই শূন্য হতে পারে না। কিন্তু যেহেতু বেগের ক্ষেত্রে বেগ শূন্য হতে পারে, কেন? কারণ সরণ যেহেতু হচ্ছে শূন্য হতে পারে, যদি কোনো বস্তু হচ্ছে তার যাত্রাপথ হচ্ছে যে প্রাথমিক ছিল সেটাই যদি অন্তিম হয়ে যায় তাহলে তার দুটো একই, তাই সেক্ষেত্রে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে শূন্য হবে, সেক্ষেত্রে ওটা শূন্য হতে পারে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি আমাদের হচ্ছে কোনো একটি বস্তু কোনো ধরে নাও এ থেকে বি পর্যন্ত যাত্রা করেছে, করে আবার ধরে নাও বি থেকে এ তে এসে আরো কিছুটা পিছনে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করলো প্রথমের থেকে দ্বিতীয়টাকে যদি হচ্ছে বিয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ঋণাত্মক মান পাওয়া যাবে। ঠিক আছে, মানে নেগেটিভ পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, কারণ অতিক্রান্ত দূরত্ব যেহেতু এই পথে যতটা অতিক্রম করেছে ততটাই। ঠিক আছে, এর অভিমুখ যেহেতু হচ্ছে নেই সেই জন্য এটা কখনো ঋণাত্মক হয় না। ওকে, একই সাথে বেগের ক্ষেত্রে কিন্তু বেগের মান হচ্ছে ঋণাত্মক হতে পারে। কেন? কারণ বেসিক্যালি এখানে যে সরণ ঘটলো প্রথমে, সেই সরণটা সেই পথে আবার হচ্ছে ব্যাকে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আরেকটু কিছুটা কি পিছনে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, ধরে নাও এই পথটা যদি হচ্ছে আমাদের 10 মিটার লম্বা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 10 মিটার হচ্ছে লম্বা, এবং এখান থেকে যখন এপারে এই এ বিন্দু ক্রস করে ডি পর্যন্ত ধরে নাও যদি আসে, তাহলে এক্ষেত্রে ধরে নাও এটা আমি বললাম 12 মিটার। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 12 হচ্ছে, তাহলে 10 থেকে বিয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 10 থেকে 12 বিয়োগ করলে কত হবে? -2। তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগের মান কি ঋণাত্মক হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে দ্রুতির মান কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে আমরা কি লিখবো? দ্রুতির মান কখনো কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে দ্রুতির মান কি কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, একই সাথে আমরা হচ্ছে 5 নম্বর পয়েন্ট এপারে দেখবো বেগের মান ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, বেগের মান কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, তাহলে এই বেসিক পার্থক্যটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি দ্রুতি এবং বেগের মধ্যে হচ্ছে পার্থক্য বের করতে পারি। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আই হোপ পুরোটা তোমরা বুঝতে পেরেছো। তো পুরোটা যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে পজ করে পুরোটা তোমরা 1 বাই 1 নোট ডাউন করো, এবং এই 5টা পয়েন্ট 5টা যে বেসিক ডিফারেন্স
এই ডিফারেন্সটা তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। এবং যদি তোমরা পুরোটা বুঝে থাকো এবং বারবার যদি তোমরা রিপিট করো, মোটামুটি হচ্ছে আজকের বুঝলে আজকে একবার দেখে নিলে, তারপর আবার সপ্তাহখানেক পরে এটাকে আবার একটু রিপিট করছো, যদি এরকম ভাবে কোনো টপিককে তোমরা এতবার রিপিট করো তখন দেখবে এমনি তোমাদের মাথায় থাকবে, তোমাদের ভোলার কোনো চান্সই থাকবে না। ঠিক আছে, তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, শুধু যে ভৌত বিজ্ঞান বা এই টপিকের জন্য বলছি সেটা নয়, এটা তোমরা যে কোনো সাবজেক্ট, ম্যাথ থেকে শুরু করে যে কোনো সাবজেক্ট তোমরা যত প্র্যাকটিস করবে তত হচ্ছে পারফেকশন বাড়বে এবং তত তোমাদের কিন্তু হচ্ছে মেমোরাইজ করার হচ্ছে ক্ষমতা সেটা বাড়বে। ঠিক আছে, তো নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই বঙ্গবর্ষে এসে কমেন্ট করো। ঠিক আছে।